আমরা সায়েন্স মানে বুঝিয়ে ল্যাবরেটরিতে অক্সিজেন হাইড্রোজেন মিলিয়ে আমরা জল তৈরি করছি। অ্যাস্ট্রোলজির মধ্যে সায়েন্স আছে। সায়েন্স মানে বিশেষভাবে জ্ঞান। আমরা কুণ্ডলী চক্র করি। কুণ্ডলী চক্রটা কি? এটা মহাকাশ। প্রশ্ন জ্যোতিষ মানে অলৌকিক, এটা একটা বিজ্ঞান। মাঙ্গলিক যখন বললাম তখন মঙ্গল খারাপ, তাহলে মঙ্গল খারাপ মানে কি? তার মঙ্গল মানে সে তার বিবাহিত লাইফটা, প্রথম লাইফটা অবশ্যই ডিস্টার্ব করে দেবে। ধরো কারো বিয়ে ঠিক হয়ে যদি ভেঙে দেওয়া যায়, বুঝতে হবে ওইটাই প্রথম স্বামী ছিল, চলে গেছে, সে তার জ্ঞানই নেই যে এখানে বাস মাথা, দেবতার মাথা থাকে, সে ওর মাথার উপরেই পায়খানা বাথরুমটা তৈরি করলো সুন্দর করে, তার প্রতিদিন তার উপরে পায়খানা করছে। তোমার মনে হচ্ছে দেবতা তাকে আশীর্বাদ দেবে? তো তন্ত্রের তো একটা ব্যাক সাইডও আছে। তন্ত্র আর জ্যোতিষ একটা পার্ট নয়। মানুষের মধ্যে একটা ধারণা আছে যে তন্ত্রের মাধ্যমে যে কারোর ক্ষতি করা যায়, একটা ডিস্টেন্সে থেকেও ক্ষতি করা সম্ভব, এটা কি সত্যি? না, আগে জানতে হবে তন্ত্রটা কি। তন প্লাস ত্র, তনত্র, এই হলো তন্ত্র। তা তনের যা ত্রাণ করে তাই হচ্ছে তন্ত্র। তিনিই অ্যাকচুয়াল তান্ত্রিক। যেমন রামকৃষ্ণদেব ছিলেন, বামাকাপা ছিলেন, তারা অলৌকিক কিছু করেছে। তন্ত্র মানে সবসময় নেগেটিভ নয়, মহাতন্ত্র হচ্ছে পজিটিভ, যেটা মানুষকে ঈশ্বরের দিকে খুব তাড়াতাড়ি যেতে সাহায্য করবে। তন্ত্র মানে ওই মানুষ ইমিডিয়েট চটজলদি কিছু ফলের জন্য দৌড়াদৌড়ি করছে, আলটিমেট তার নিজেরও লস করছে, জগতেরও লস করছে। 2 মিনিটে বসি করে মনে হয় যে 2 মিনিটে কেউ কাউকে বশ করতে পারে? বার্ন মানে সবসময় আমরা যে তন্ত্র দিয়েই করতে হবে তাই এরকম কোনো ব্যাপার নেই। কেউ তোমার প্রতি খুব খেপে গিয়ে তোমার প্রতি দীর্ঘশ্বাস ফেললো, বার্ন মানে একটা পয়জন। তোমার দেহ এমন, ওই এফেক্টটা তোমার দেহ এমনভাবে এসে বাসা বাঁধলো, সেইটা তোমার দেহের কোনো অঙ্গ ডিস্টার্ব করতে থাকলো। তারাপীঠ মহাশ্মশানে কোনো পবিত্র আসল তান্ত্রিক নেই? পবিত্র আসল তান্ত্রিক এখন তাহলে খুঁজতে হবে। একটা অধতন্ত্র, ঊর্ধ্বতন্ত্র যখনই কেউ জানবে সে ঈশ্বরমুখী হবে, আর যখনই অধতন্ত্র হবে তখন নিম্নগামী হবে। এমনও তান্ত্রিক আছে পস্তে পস্তে মারা গেছে। আচ্ছা, তন্ত্র আগে না পূজার যে আমরা যে প্রসেসে পুজো করি সেটা আগে? যে মা আয় খা, মা তো খেতেই হবে, তুই না খেলে আমিও খাবো না, মানে এরকম একটা ঝগড়া বিবাদ দেখবে। তা বামা খাবাতে দেখবে যে ওনার টোটাল জীবনীটা মানে অলৌকিক অলৌকিক অলৌকিক। সাড়ে সাতিটা কি অ্যাকচুয়ালি মানুষের ক্ষতি করে বা জিনিসটা? সাড়ে সাতিটা হচ্ছে ব্যাপার হচ্ছে শনির সঞ্চার। শনি যাওয়ার সময় দিয়ে যায়, শনি ঢুকে অনেক কিছু নিয়ে নেয়। কোন যোগের জন্য মানুষ সুইসাইড করে? একটা মেন বেশি জায়গা তৈরি হয় অনেক সময় চন্দ্র শনি। আচ্ছা, মৃত্যুর পরে কি মানে আত্মার কোনো অস্তিত্ব আছে আপনি মনে করেন? অবশ্যই আছে। আমরা যদি হিন্দু হই আর হিন্দু শাস্ত্র মানি, গীতা মানি, তাহলে মৃত্যুর পরে আত্মার অবস্থান অবশ্যই আছে। ন অস্থি নাস্তি, যে নিজেকেই মানে না, বিশ্বাস করে না, সে হচ্ছে নাস্তিক। হাই ফ্রেন্ডস, আপনারা এতক্ষণে দেখেই নিয়েছেন আজকে আমাদের গেস্ট আচার্য ডক্টর সুজিত নাথ। ওয়েলকাম আপনাকে। নমস্কার। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো, আপনি তো প্রায় 25 বছরের ওপর অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন। অ্যাস্ট্রোলজি আমাদের ওতপ্রোত জীবনের সঙ্গে কতটা জড়িয়ে আছে একটু যদি বলেন? আমাদের মানে শ্বাস ফেলা থেকে শ্বাস নেওয়া, যদি আমি বলি এইভাবেও কাজে লাগবে, কিন্তু কথা হচ্ছে বাস্তব ক্ষেত্রে মানুষ এর ব্যবহারিক প্রয়োগ জানে না। ব্যবহারিক প্রয়োগ না জানার জন্য তারা মনে হচ্ছে অ্যাস্ট্রোলজির থেকে অনেক দূরে আছে। সারাদিনে কোনো একটা সময় আমাদের দেখবে কখনো ডান নাকে শ্বাস বইছে, কখনো বাম নাকে শ্বাস বইছে। দেখো এরকম হাত করো, যে কোনো একটা প্রেশার হয়তো বেশি থাকছে। তার মানে এই যে প্রেশার বেশি থাকছে, তার মানে যদি আমার ডানে প্রেশার বেশি থাকে তাহলে আমার রবি নাড়ি চলছে। আচ্ছা। আর যদি বায়ে প্রেশার বেশি থাকে তাহলে চন্দ্র নাড়ি চলছে, যেটাকে ইরা পিঙ্গলা বলছে। এই দুটোর ফারাক যদি একটু আমাদের দর্শকদের বলেন। এবার যখনই আমার ডানে শ্বাস চলবে, তার মানে আমার যে কোনো ইন্টেলেকচুয়াল আলোচনা, জ্ঞানের আলোচনা, আমার কায়িক পরিশ্রমের কাজ, বা ধরো চট করে কোনো কিছু বোঝার ক্ষমতা বা ক্যাপাসিটি, এই নাকে যখনই চলবে শ্বাসটা, তখন আমি নিতে পারবো বা করতে পারবো। আর যখনই কোনো ইমোশনাল পার্ট দেখা গেল ওইখানে ইমোশনের ব্যাপারটা বেশি আছে, তখন এই পার্টে যখন শ্বাসটা চলবে তখন ইমোশনাল মানুষ হয়ে পড়ে বেশি। আচ্ছা, এটা প্রমাণিত হলো কিভাবে? মানে এটার সঙ্গে সায়েন্স কতটা জড়িয়ে? সায়েন্স ব্যাপারটা কি? সায়েন্স মানে কি আগে জানতে লাগে। আমরা সায়েন্স মানে বুঝিয়ে ল্যাবরেটরিতে অক্সিজেন হাইড্রোজেন মিলিয়ে আমরা জল তৈরি করছি, এটা তো সায়েন্স নয়। সায়েন্স মানে বিশেষভাবে জ্ঞান, অর্থাৎ কোনো কিছু বিশেষভাবে জানাকেই বলে সায়েন্স। মানে আপনি মনে করছেন যে অ্যাস্ট্রোলজির মধ্যে সায়েন্স আছে? অবশ্যই। এই যে আমরা যে অ্যাস্ট্রোলজিতে যে টোটাল যে আমরা কুণ্ডলী চক্র করি,
কুণ্ডলী চক্রটা কি? এটা তো মহাকাশ। কুণ্ডলী বলতে একটা জিনিস মাথায় আসে যে মানুষের জন্মের যে লগ্ন সময় এই ব্যাপারগুলো থাকে, তো যে মানুষের ধরে রাখুন সে তার নিজের জন্ম সময় জানে না বা জন্মদিন জানে না, তার ভাগ্য আপনারা কি করে বলেন? সেই ক্ষেত্রে তখন আমাদের প্রশ্ন জ্যোতিষ করতে হয়। সেটা যদি একটু বলেন আমাদের। প্রশ্ন জ্যোতিষ মানে সেই ক্ষেত্রে দেখা গেল অলৌকিক, এটা একটা বিজ্ঞান। দেখা গেল কেউ তার জন্ম তারিখ জানে না, রাশি জানে না, লগ্ন জানে না, সময় জানে না, হয়তো অনেক দিন আগে তার জন্ম, তাই সেই সময় বাবা মা বা তাদের পরিবারবর্গ সেইভাবে কোনো কিছুই রাখতে পারেনি। সেই ক্ষেত্রে সে ভাবছে আমার কি কোনো সমাধান নেই। সেক্ষেত্রে তাদের জানা দরকার যে যখন জ্যোতিষীর কাছে আসবে সেই সময় একটা লগ্ন চলে। যেমন অ্যাট প্রেজেন্ট টাইম যখন আমি এখানে বসে আমি এখন একটা সময় আমি প্রশ্ন উত্তরে বসছি, তো এই সময় কিন্তু আকাশে মেষ লগ্ন চলছে। আচ্ছা, রাশি চলছে বিষ। আচ্ছা, তাহলে বুঝতে হবে যারা আমার পাশে আশেপাশে আছে সব মাঙ্গলিক, তার প্রত্যেকের মঙ্গল খারাপ আছে। আমার দেখতে হবে না কারোর, ছক খুললেই দেখবো সে মাঙ্গলিক। কারণ মঙ্গল খারাপ হলে কী হয়, মঙ্গল খারাপ মানে একটার পর একটা চলে আসবে, মানে আমার তখনই তো বিশ্বাস হবে মানুষ যে এটা কি করে উনি বললো। আর মাঙ্গলিক যখন বললাম তখন মঙ্গল খারাপ, তাহলে মঙ্গল খারাপ মানে কি, তার মঙ্গল মানে সে তার বিবাহিত লাইফটা, প্রথম লাইফটা অবশ্যই ডিস্টার্ব করে দেবে। মানে এই ফ্লোরে যতজন থাকে, হ্যাঁ, ফার্স্ট লাইফ মানে ফার্স্ট, তাহলে প্রথম যে বিবাহ বা প্রথম সম্পর্ক বা প্রথম জায়গা ওটা নষ্ট করবেই। আচ্ছা, তো সেখানে কি মানে ইনক্লুডিং আপনিও? অবশ্যই। এই যে আমি এখানে প্রশ্ন করেছি মানে আমারও এই যোগ ছাড়া আমি এখানে বসতে পারবো না। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার নয়। তার মানে বুঝতে হবে যে আমার কাছে কেউ যখন আসবে ওই যোগ ছাড়া আসতে পারবে না, ওই যোগ ছাড়া কথা বলতে পারবে না, ওই যোগ ছাড়া কোনো কিছুই সে চলতে পারবে না। তার মানে ওই যোগেই আমার সাথে যদি তার রাশি লগ্নের কোনো একটা মিল থাকে তবেই সে আমার কাছে আসতে পারবে, নচেত নয়। সব জ্যোতিষীর কাছে সবাই আসেন না, আবার সব জ্যোতিষীর দ্বারা সবার সমাধান হয় না। ব্যাপারটা বোঝা গেল? এইটাই খুব ইন্টারেস্টিং। আচ্ছা, তন্ত্র কি জ্যোতিষেরই একটা পার্ট? তন্ত্র আর জ্যোতিষ অ্যাকচুয়াল একটা পার্ট নয়। আচ্ছা, আগেকার দিনে জ্যোতির্বিজ্ঞান ছিল, জ্যোতিষী ছিল, যেটাতে ম্যাথামেটিক্স, হ্যাঁ ম্যাথমেটিক্সটা ছিল। তার মানে জ্যোতিষের মধ্যে একটা পার্ট এখনও আছে যেটা ম্যাথ, মানে টোটাল সায়েন্স। টোটাল রাশিচক্র 360 ডিগ্রি, তা 360 ডিগ্রিকে যদি 12টা ভাগে ভাগ করি, প্রতিটা ঘরে 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি, মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন, এইভাবে টোটাল 12টা পর চললো। তার মানে বোঝা যাচ্ছে টোটাল রাশিচক্রে এই যে 12টা ঘরে, প্রতিটা ঘরে হচ্ছে 30 ডিগ্রি করে তার স্প্যান। এবার 30 ডিগ্রির মধ্যে স্প্যান মানে ওর মধ্যেই 30, শেষ কথা নয়, তার মধ্যে আবার 2.5টা করে নক্ষত্র আছে। প্রতিটা নক্ষত্রের 13 ডিগ্রি 20 মিনিট করে আছে, মানে প্রথম তার 13 ডিগ্রি 20 মিনিট, তারপরে তার 13 ডিগ্রি 20 মিনিট, মানে 26 ডিগ্রি 40 মিনিট, তারপরে নক্ষত্রটার 3 ডিগ্রি 20 মিনিট আছে, টোটাল 30 ডিগ্রি হয়ে গেল। জটিল অঙ্ক, টোটাল অঙ্ক তো, তার মানে তাকে জ্যোতিষ জানতে গেলে তাকে অঙ্কটাও জানতে হবে। আচ্ছা, কেউ যদি চায় যে নিজের ভালো করার জন্য সে জ্যোতিষ শিখতে চায়, তার অবশ্যই মিনিমাম কত সময় লাগতে পারে? মিনিমাম ভালো করে শিখে করতে গেলে মিনিমাম 5 বছর লাগবে, মানে ভালোভাবে যদি তার একটা নলেজেবল করতে হয় মিনিমাম 5 বছর লাগবে। তার আগে যদি মনে করে ওগুলো কেউ বলছে, ওটা উপর ভাষা জ্ঞান হবে। তো আমাদের দেশে বা আমাদের রাজ্যে কি জ্যোতিষ শেখার জন্য কোনো স্কুল কলেজ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। বিশ্ব জ্যোতিষ বিদ্যাপীঠ, যার একটা অ্যাপ্লিকেশন পেয়েছে আর কি ওনার ওইখানে, যেখানে আমিও একজন ছাত্র। এবার অলরেডি শাস্ত্রী চলছে, ঠিক আছে। ওটা হচ্ছে একবারে সরকারিভাবে, মানে সম্পূর্ণানন্দ ইউনিভার্সিটি থেকে এরা করাচ্ছে। মানে এই ইউনিভার্সিটি থেকে এই প্রথমবার কি সরকারি স্তরে জ্যোতিষটা পড়ানো হচ্ছে, এইখানে ওনারা করছেন। এটা একটা বিশাল বড় ব্যাপার, যেই ক্ষেত্রে জ্যোতিষটা আছে। মানে আমি একটা যখন রেজাল্ট পাবে মানুষ দেখবে যে তার একটা সাবজেক্ট জ্যোতিষ, যেটা এইখানে কোনো জায়গা হয় না। বোঝা গেল? এবার এইটা যদি কেউ পড়তেই পারে, বাহ, এটা খুব ভালো জায়গা আছে। আচ্ছা, এই তন্ত্র নিয়ে আলোচনা তো আমরা আরো করব ডিটেলে। তো তন্ত্রের তো একটা ব্যাক সাইডও আছে, মানে
মানুষের মধ্যে একটা ধারণা আছে যে তন্ত্রের মাধ্যমে যে কারোর ক্ষতি করা যায়, একটা ডিস্টেন্সে থেকেও ক্ষতি করা সম্ভব, এটা কি সত্যি? না, আগে জানতে হবে তন্ত্রটা কি। তন্ত্র অর্থাৎ তনের যা ত্রাণ করে, তন প্লাস ত্র, তনত্র, এই হলো তন্ত্র। তা তনের যা ত্রাণ করে তাই হচ্ছে তন্ত্র। কিন্তু তনের ত্রাণটা করে কিসে? আমরা ভাবছি যে ত্রণের ত্রাণ করে মানে কেউকে একটা কিছু দিয়ে দিল হয়ে গেল। সেই ক্ষেত্রে আমাদের মূল তনের ত্রাণ করে হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস। অর্থাৎ সেই ভালো যদি গুরু থাকেন, তিনি তার গাইডেন্সে যদি তাকে সেই শিষ্যকে ঠিক রাস্তা মতো চলে উঠাতে পারে, তিনিই অ্যাকচুয়াল তান্ত্রিক। যেমন রামকৃষ্ণদেব ছিলেন, বামাকাপা ছিলেন, তারা অলৌকিক কিছু করেছে, ঠিক আছে। তান্ত্রিক তন্ত্র মানেই সবসময় নেগেটিভ নয়, মহাতন্ত্র হচ্ছে পজিটিভ, যেটা মানুষকে ঈশ্বরের দিকে খুব তাড়াতাড়ি যেতে সাহায্য করবে। আর কলিতে সেটা অনেক তাড়াতাড়ি সম্ভব, রাস্তাটা প্রশস্ত, অনেক প্রশস্ত। কারণ আমাদের টোটাল বডিতে যে 7টা চক্র আছে, একবারে মূলাধার চক্র থেকে সহস্রাধার পর্যন্ত, এই যে 7টা চক্রর যে জাগরণ, একটু একটু করে জেগে যে উঠছে চক্র পাওয়ারটা কুণ্ডলিনী, সেই যে শক্তিটা জেগে ঊর্ধ্বগামী হবে, এটা তো গুরু দেখাবে। মানে ধ্যান করা খুব দরকার বলছেন। ধ্যানটা এইটা বর্তমানে এইটারই দরকার। কিন্তু ব্যাপার হচ্ছে তন্ত্র মানে ওই মানুষ ইমিডিয়েট চটজলদি কিছু ফলের জন্য দৌড়াদৌড়ি করছে, আলটিমেট তার নিজেরও লস করছে, জগতেরও লস করছে, তাতে তার কোনো মঙ্গল ওইভাবে হয় না। মানে এই যে বলছেন রীতিমতন কাগজে বিজ্ঞাপন দেওয়া থাকে 2 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ। ওনার বউই ওনার কথা শুনছে না, উনি ওনার বউকে আগে বশ করে দেখান। 2 মিনিটে বশীকরণ মনে হয় যে 2 মিনিটে কেউ কাউকে বশ করতে পারে? নুডলস হতে পারে। না, একটা প্রসেসও যদি আমি অ্যাপ্লাই করি, যন্ত্র আঁকলাম, এই আঁকলাম, ক্রিয়াকর্ম করলাম, সিদ্ধ করলাম, সেটা করতেও 1-2 দিন লাগবে। কি করে ওই মিনিটে করবে? কিছু মানুষ তো এটাও বলে যে বান মেরেছে। হ্যাঁ, বান মারা যায়। বান মানে কি? বান মানে একটা কিছুর এফেক্ট তোমার উপর চালিয়ে দেয়। এটা নিয়ে একটু যদি ডিটেলে বলেন। বান মানে সবসময় আমরা যে তন্ত্র দিয়েই করতে হবে তাই এরকম কোনো ব্যাপার নেই। কেউ তোমার প্রতি খুব ক্ষেপে গিয়ে তোমার প্রতি দীর্ঘশ্বাস ফেলবে, এটা এক ধরনের বানের মতো কাজ করবে। আচ্ছা, এটা নেগেটিভ এফেক্ট। বান মানে এটা পয়জন। তোমার দেহ এমন, ওই এফেক্টটা তোমার দেহ এমনভাবে এসে বাসা বাঁধলো, সেইটা তোমার দেহের কোনো অঙ্গ ডিস্টার্ব করতে থাকলো। প্রথমে অল্প, তারপরে ধীরে ধীরে বাড়তে বাড়তে এমন একটা জায়গা তৈরি হলো, আর তোমরা ডাক্তার বললো একটা বড় রোগ। ডাক্তারি শাস্ত্রে যেটা সমাধান নেই, ডাক্তার বললো ক্যান্সার হয়ে গেছে, কিন্তু ওর এফেক্ট হচ্ছে এই। মানে একটা দীর্ঘ নিঃশ্বাস থেকে মানুষের এরকম হতেই পারে। যদি আমাকে কেউ, আমি যদি কোনো ভুল করি আর তার যদি ভুলের এফেক্টে কেউ যদি দীর্ঘশ্বাস পেলে, আমাকে নিতেই লাগবে, কিচ্ছু করার নেই। সে তান্ত্রিক হোক আর গুরু হোক, যেই হোক, প্রত্যেককে নিতে হবে, এর বাইরে কেউ নয়। কারণ টোটাল ফিজিক্সের ল কি, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাই যদি হয়, তাহলে আমি যা করব তাই তো আমার দিকে অপোজিট, আমার উপর আসবে তো নাকি? সেটা ঠিক কথা, কিন্তু মানে এর সঙ্গে বাস্তবের আমরা যে ছবিটা দেখি, ধরে নিন তারাপীঠ শ্মশানের কথাই বলি, ওটা তো অনেকটা ভুল দিকে চালিত করা হচ্ছে। ওটা তো ভুল দিকে, যারা প্রকৃত ওইভাবে সাধক বা প্রকৃত তান্ত্রিক, তারা ওইভাবে মানুষকে অন্ধকারের দিকে ঠেলে না। এটা মানে আপনি কি বলতে চাইছেন যে তারাপীঠ মহাশ্মশানে কোনো পবিত্র আসল তান্ত্রিক নেই? পবিত্র আসল তান্ত্রিক এখন তাহলে খুঁজতে হবে, কারণ ওই ভিড়ের মধ্যে, অত ঢাকঢোলের মধ্যে ওইভাবে মন্ত্র উচ্চারণ, একজনের মন্ত্র আরেকজন ঠিকঠাক শুনতে পায় না, কতটুকু কি কাজ করে আমার মাঝে মাঝে সন্দেহ লাগে। আচ্ছা, আমার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন মাথায় এলো, সেটা হচ্ছে অনেক সময় হয় যে আমরা পুজো দিচ্ছি, অষ্টমীতে হয়তো পুষ্পাঞ্জলি দিচ্ছি, বহু মন্ত্র কিন্তু আমরা প্রপারলি শুনতেও পাই না এবং উচ্চারণ তো ডেফিনেটলি ভুলভালই করি। তো সেটা আদৌ কতটা আমাদের নিজেদের কাজে লাগে নাকি কোনো কাজে লাগে না? তো এখানে একটা কথা আছে, গীতা পড়লে গীতাতে লেখা আছে যে গীতাতে যদি কেউ একটা ওয়ার্ডও ঠিক বলে, পুরো গীতার ফল সে পাবে। আচ্ছা, আর উল্টা চণ্ডীতে আছে, কেউ যদি মানে পুরো কয়েক হাজার ওয়ার্ড ঠিক বলে হয়তো একটা ওয়ার্ড ভুল করেছে, সে পুরো ফলটা নষ্ট হয়ে যেতে পারে। চণ্ডী এত হচ্ছে মারাত্মক। চণ্ডী মানে কি? মা তো একটা পাওয়ার, তো আমরা পাওয়ার নিয়েই চলছি, আমরা মায়ের থেকেই আসছি।
আচ্ছা, ম্যাক্সিমাম মন্ত্রই কি এই সংস্কৃততে হয়? হ্যাঁ, চলিত ভাষায় হয় না কেন? চলিত ভাষায় অনেক মন্ত্র আছে। চলিত ভাষার মন্ত্র তো সেগুলো গুরুমুখী, সবাই জানে, জেনারেল পাবলিকের তো জানার কথা নয়। সংস্কৃতটা আসছে কেন, সংস্কৃত বই পুস্তক লেখা আছে, কিন্তু চলিত ভাষার যে মন্ত্রগুলি যারা যেসব গুরুরা আর কি পরম্পরায় করে গেছে, সেই সব ভাষাগুলি তাদের শিষ্য পরম্পরায় আছে, কোথাও বই আকারে দেয়নি। কারণ বই আকারে দিলে হয়তো অনেক অঘটন হয়ে যেতে পারত, বুঝতে পারলাম, এতটাই তার ক্ষমতা। হ্যাঁ, ওই জন্য চলিত ভাষার মন্ত্রটা মারাত্মক পাওয়ারফুল, কিন্তু ওইটা কোথাও লিপিবদ্ধ হইবে করা নেই। কারণ করলে হয়তো যেই পাবে সে যদি ভুলভাবে অ্যাপ্লিকেশন করে, সে জগতের অনেক কিছু ক্ষতি করতে পারে, মানে সেই চাবিটা তার হাতে সহজে চলে আসতে পারে। ওই জন্যই দেওয়া হয়নি। তো সাবজেক্ট তো আছেই, কিন্তু আমি যদি এখন মনে করি এখন বশীকরণের একটা পার্ট আছে, এমন পার্ট কেউ কোনো একজন জানলো, কেউ সে তো যাকে তাকে বশ করতে থাকবে, সে তো কিছুই জ্ঞান করবে না, তাহলে তো মহা বিপদ। তার মানে এটাও আপনি স্বীকার করছেন একদিক থেকে যে ঠিকঠাক মন্ত্রে কিন্তু বশীকরণ সম্ভব? অবশ্যই কাজ হয়, কে বলছে কাজ হয় না, কিন্তু তার তো একটা প্রয়োগ বিধি আছে, তার একটা ওয়ে আছে, প্রসেস আছে প্রপার। কিন্তু এগুলি হচ্ছে তন্ত্রের, এবার একটা জানতে হবে, তন্ত্রের দুটো সাইড আছে, একটা ঊর্ধ্বতন্ত্র, একটা অধতন্ত্র। তো ঊর্ধ্বতন্ত্র যখনই কেউ জানবে সে ঈশ্বরমুখী হবে, আর যখনই অধতন্ত্র হবে তখন নিম্নগামী হবে। অর্থাৎ দেখা গেল ওই রোজগার হচ্ছে কিন্তু ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছে। মানে এটাই কি ব্যাক সাইড বা ব্ল্যাক সাইড অফ তন্ত্র বলতে চাই? অবশ্যই, কিন্তু এটা তো কোথাও বলেনি যে প্রকৃত তান্ত্রিকের আলাদা করে ওইরকম করতে হয়। আমি একটু কাউর ভালোর জন্য কিছু করলাম, তার যে ভালো করলাম তাতে এমনিই আমার ভালো হবে। আমি বশীকরণ করব কখন? আমার কেউ কোনো ঘরের বউ এসে বললো আমার স্বামী বিপদে চলে যাচ্ছে, একটু রাস্তায়, তাকে বশ করাটা তো আমার লিগাল একটা জায়গায় পড়ে। তো সেই ক্ষেত্রে বশ করাটা যখন লিগাল জায়গায় পড়ে, তো সেইটা অবশ্যই ঠিক আমাকে সেটা মঙ্গলময় কাজ দেবে, আর সেটার কাজ করলে আমি ভালো ফলটাই পাবো, খারাপ। এবার ধরে নিন যেই তান্ত্রিক নেগেটিভ কাজটা করছে তাকেও কি নেগেটিভ ফল ভুগতে হয়? অবশ্যই ভুগতে হয়। এমনও তান্ত্রিক আছে বসতে বসতে মারা গেছে। নাম না করেও একটু যদি ডিটেইলি ইনসিডেন্টটা বলেন। না, এরকম আমার নিজেরই পরিচিত বা গুরুদের মধ্যে কেউ কেউ আছেন, তারা অসুস্থ হয়ে গেছে, ঠিক আছে। এবার তারা হয়তো ভাবছেন যে না ঠিকই তো আছে, কিন্তু আমি জানি কিছু ভুলের জন্য এগুলো হয়েছে। এবার গুরু তো আমরা নিন্দা করতে পারি না, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা তাকে উপদেশও দিতে পারি না, কিন্তু আমি জানি কিছু ভুলের এফেক্ট ওটা, তো এরকম হয়। আচ্ছা, তন্ত্র আগে না পূজার যে আমরা যে প্রসেসে পুজো করি সেটা আগে, কাজ সৃষ্টি আগে? অ্যাকচুয়ালি দেখো, পূজাটা তো অনেক মনের আবেগ থেকে আমরা পূজাটা কখন আসছে, আমি কারোর সাথে ভালোবাসার থেকে টানের থেকেই পূজা। এই যে তন্ত্রে যে মাকে আহ্বান করার পূজা, তা মায়ের প্রতি টান ভালোবাসার এফেক্টে তাকে টেনে আনছি আমার কাছে। তো এই ক্ষেত্রে তন্ত্র যখন দেখছে মা আসছে না, তখন তন্ত্র মানে হচ্ছে জোর করে তোমাকে সামনে এসে বসাবো। আচ্ছা, পূজাটা হচ্ছে আমি ভাই তুমি আসো, বসো, খাও, জল মিষ্টি দিলাম, নৈবেদ্য সাজিয়ে আমি নিবেদন করে দিলাম, ঘন্টা নাড়ালাম, ধূপকাঠি নাড়ালাম, দেখালাম, ফুল নিবেদন করলাম, বাতাস নিবেদন করলাম, যা যা করলাম উপাচার করলাম। তাতে দেখা গেল ওইটাতে মা খেলো কি না খেলো সেটা কোনো দেখার ব্যাপার নেই। আমার ভক্তিতে আমি মনে মনে ভাবলাম মা খেয়েছে। কিন্তু কিছু কিছু সাধক আছে, তুই আমার সামনে বসে খাবি। আচ্ছা, এই জোরটাও ফলানো সম্ভব? এই জোরটা ফলানো, এটাই তন্ত্র। মানে মা তুই এখানে বসবি, আমার সামনে খাবি, এটাই তন্ত্র। যেটা বাবা খাওয়া করতো, নিজেও খাচ্ছে, আবার ওই খাবারটা মাকে খাওয়াচ্ছে। এবার বাইরের দিয়ে যারা নর্মাল পুরোহিত তারা কী ভাবছে, এ বাবা এ তো উচ্ছিষ্ট খাওয়াচ্ছে মাকে, এ আবার কি নিয়ম কানুনে চলছে। কিন্তু ভালোবাসায় তো আর ওরকম থাকে না। মায়ের সাথে তুমি বাড়িতে নিজের যে মা, ছোটোবেলায় কি মায়ের সাথে অত হিসাব করে তোমার মা হয়তো মায়ের মুখের এঁটোটা তোমাকে খাওয়ালো, বা তুমিও মাকে ছোটোবেলা তো নিজের মুখ থেকে হয়তো নিয়ে খাইয়ে দিয়েছো, এই অনুভবটা। কারণ তুমি যখনই পেকে গেলে, মানে একটু বয়স হয়ে গেল মানে পেকে গেলে, তো মানে বাচ্চা ভাবটা যখন নষ্ট হয়ে গেল, মানে শৈশব প্রভাবটা নষ্ট হয়ে গেল, তখনই তুমি বড় হয়ে যাওয়া মাত্রই ওই ভাবের থেকে তুমি অনেক দূরে চলে গেলে। তন্ত্রে ওই ভাবটাকে আরও জাগ্রত করার একটা প্রসেস।
যে মা আয় খা, মা তো খেতেই হবে, তুই না খেলে আমিও খাবো না, মানে একটা ঝগড়া বিবাদ দেখবে, তা বামা খাবাতে দেখবে যে ওনার টোটাল জীবনীটা মানে অলৌকিক অলৌকিক অলৌকিক। সেটা বুঝতে পারছি, কিন্তু অনেক মানুষই বলে যে এগুলো মানে মানুষের মুখে মুখেই গল্পগুলো কিন্তু আজকে একটা বড় আকার ধারণ করেছে, হয়তো এতটাও সত্যি ছিল না। এবার আমার কথা হচ্ছে কিছু তো সত্যি ছিল। বামা খেপা তার লাইফে রামপুরহাটে যাবে, টিকিট দিচ্ছে না, রামপুরহাট থেকে কলকাতা যাবে, টিকিট দিচ্ছে না, কেন ওনার হাতে পয়সা নেই, তা পয়সা নেই টিকিট দিচ্ছে না। এবার টিকিট দিচ্ছে না যখন, তখন উনি বাধ্য হয়ে খেপে গিয়ে বলছে তোর আজকে ট্রেনই চলবে না। তো উনি এখানে স্টেশন থেকে বাইরে গিয়ে বসে আছে গাছতলায়, ট্রেনও আর চলছে না, ট্রেনে হুইসেল দিয়েই যাচ্ছে, ট্রেন আর এগোতে আর পারছে না, সারা ট্রেন লাস্টে খোঁজাখুঁজি করে কোনো ডিস্টার্ব নেই, কিছুই নেই, অত ট্রেন চলছে না। তখন জানতে পারলো যে এরকম একজন সাধু আসছিল, টিকিট কাটতে এসেছিল, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তখন চিন্তা করলো যে যারা পরবর্তীকালে আসছে তারা জানে তো বামদেব আসছিল, তখন তারা বললো তো বামদেব আসছিল, তো নর্মাল ব্যাপার না, কোথাও ওনাকে ইমিডিয়েট খোঁজেন, উনি না আসলে এই গাড়ি চলবে না। এইবার ওনাকে খুঁজে সেখানে স্থানান্তর করা হলো, তারপর গাড়ি চলতে শুরু করলো। এটা মনে হচ্ছে এটা গল্প শুধু, এবার এখানে তো হাজার হাজার লোক দেখেছে, একজনের গল্প নিশ্চয়ই নয়। ঠিক কথা। এরকম আর ধরলাম অনেক টুকিটাকি গল্প হয়েছে, এটা তো হাজার হাজার লোক দেখেছে। একটা গাড়িতে ছিল, গাড়ি চলা বন্ধ হয়ে গেছে, নাহলে গল্পাকারে আসবে কি করে? আচ্ছা, একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে আমাদের অনেক দর্শকই অনেক সময় অ্যাস্ট্রোলজির মারফত তারা তাদের ভাগ্য গণনা করতে গেছেন বিভিন্ন অ্যাস্ট্রোলজিদের কাছে, এবং একটা ওয়ার্ড আমরা সবাই শুনে থাকি যে 7.5, এবং এটা শুনে কিন্তু তারা রীতিমতন প্যানিকড হয়ে যায়, যে বা ভয় পায়। 7.5টা কি অ্যাকচুয়ালি মানুষের ক্ষতি করে? বা জিনিসটা 7.5টা হচ্ছে ব্যাপার হচ্ছে শনির সঞ্চার। টোটাল 12টা রাশির উপর দিয়ে বা 12টা লগ্নের উপর দিয়ে শনি যখন পাস করতে থাকে, সবসময় তো লগ্ন রাশির উপর দিয়ে যায় না, যখন যখন যায় তখন 7.5 সময়টা দিয়ে যায়। কিভাবে দেয়? প্রথম যে ধরো কেউর মীন লগ্ন বা ধরো মেষ লগ্নই ধরলাম, কেউ যদি মেষ লগ্ন হয়, এখন যেমন 7.5 চলছে মীনের, কুম্ভের, মকরের। কীভাবে বলছি, এই দিকে হচ্ছে ধরো কুম্ভ এখন মাঝখানে আছে, কুম্ভ ধরো কারোর লগ্ন বা রাশি, তাহলে কুম্ভের আগের ঘরে 2.5 বছর, কুম্ভতে 2.5 বছর, এবং যে ঘরটা আসছে কুম্ভের পরের ঘর মিনে 2.5 বছর। তাহলে ওইদিকে 2.5 এই হলো 6, আর ওই টোটালটা যোগ করো প্রায় 7.5 হচ্ছে। কোন 2.5 সবচেয়ে ক্ষতি বেশি হয়? প্রথমে ঢুকেই 2.5 ক্ষতি হয় বেশি। আচ্ছা, ওইটা শ্বাস হেসে যখন যাওয়ার সময় যে 2.5টা, ওইটাতে অনেক কিছু ফল দিয়ে চলে যায়। আচ্ছা, শনি যাওয়ার সময় দিয়ে যায়, শনি ঢুকে অনেক কিছু নিয়ে নেয়। অর্থাৎ কি হয়, অনেক কিছু পুরনো জিনিসকে নষ্ট করে দেয়। পুরনো জিনিস বলতে কি, দেখো আমার বাবা মা বয়স্ক হতে পারে, দাদু ঠাকুমা বয়স্ক হতে পারে, বা অনেক বয়স্ক, তাদের মৃত্যুযোগ প্রবল হয়ে যায়, তারা হয়তো আর থাকবেন না পৃথিবীতে। তা বোঝাতে পারলাম তো? এটাকে কি কাটানো যায়? দেখো, কাটানো কোনো কিছু ওইভাবে কাটানো যায় না, সব ব্যবসা করানোর জন্য বলছে কাটানো যায়। তাহলে এবার জ্যোতিষের কাছে কেন আসবে? এটাও ঠিক কথা, জ্যোতিষের কাছে কেন আসবে? জ্যোতিষের মাধ্যমে অনেক কিছু গার্ড করা যায়, যার মাধ্যমে অন্তত তুমি একটা সেফলি ওখান থেকে বেরিয়ে যেতে পারবে। তুমি তোমার ফিউচারটা কিছুটা দেখতে পারবে। হ্যাঁ, দেখতে পারবে। পরিবর্তন করার ক্ষমতা আমাদের হাতে নেই। পরিবর্তন মানে কি, আমি পরিবর্তন এইটুকু আমি জানি, এখন আমার এইটুকের বেশি দেবে না, তাহলে এইটুকের বেশি দেবে না, কিভাবে করলে সেটাকে নিয়ে আনন্দে থাকতে পারি, এটাকে শেখাবে জ্যোতিষ। জ্যোতিষ তো মানে গুরু। 7.5 মানে তার সেই সময় মানসিক ডিসব্যালেন্স করে দেয়। কারণ কেউ যদি মারা যায়, সে কি মানসিকভাবে সুস্থ থাকবে? সেই সময় অল্প বয়সী ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব করে। তা পড়াশোনার ক্ষেত্রে যে ডিস্টার্বটা করছে, তার মানে বুঝতে হবে যখনই রেজাল্ট খারাপ করবে, বা আমার কাছে বকুনি খাবে, বা অন্য অনেক জায়গাতে মানসিক ফ্রাস্ট্রেশনে ভুগবে, অনেক বন্ধুবান্ধব আছে যারা টোনটিটকারি করবে, ব্যাপারটা বোঝা গেল। ফলে কি হবে, ওই একটা মানসিক ডিসব্যালেন্স তৈরি করে। কোন যোগের জন্য মানুষ সুইসাইড করে? একটা বেশি জায়গা তৈরি হয় অনেক সময় চন্দ্র শনি,
শনি কেতু মানে খুব মানে নেগেটিভ পার্টির কিছু গ্রহ এক 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 জায়গায় আসলে তখন তারা মেরে দেয়। আর এই চন্দ্রের উপর যখন প্রভাব ফেলে এটা 100% হয়ে যায়। তো আপনি এরকম কোনো ছক পেয়েছেন না আপনার? হ্যাঁ, এরকম ছক পেয়েছি যে তাকে গাইড করেছেন? গাইড করা হয়েছে। এমনকি অনেক সময় মাঙ্গলিকের এইটা মাঙ্গলিকও করে। চন্দ্রমঙ্গল এক ঘরে আছে, ঠিক আছে, চন্দ্রমঙ্গল এক ঘরে আছে, দেখা গেল সেই ক্ষেত্রে তার যে অপোজিটকে মেরে দেয়, তাতেও একটা ডিস্টার্ব করে দেয়, ঠিক আছে। এই কিছু এমন এমন যোগ আছে যেটা তোমার টোটালি নেগেটিভভাবে এফেক্ট দেয়, যেটা ভালো না, খারাপ দেয় ফলটা। আচ্ছা, মৃত্যুর পরে কি মানে আত্মার কোনো অস্তিত্ব আছে আপনি মনে করেন? অবশ্যই আছে। আমরা যদি হিন্দু হই আর হিন্দু শাস্ত্র মানি, গীতা মানি, তাহলে মৃত্যুর পরে আত্মার অবস্থান অবশ্যই আছে। হ্যাঁ, মানে আমরা ইনফ্যাক্ট বজরং বলিতেও দেখি ভূত পিচাস নিকট নাহি আবই, একটা লাইন আছে। তার মানে ওইটা আমাদের আত্মার প্রভাব অবশ্যই আছে। যদি পজিটিভ, যদি দেবতারও কোনো এফেক্ট থাকে তাহলে অসুরের এফেক্ট আছে। আর অসুর মানে সেক্ষেত্রে আমি ভূত পেতেরও এফেক্ট আছে। কোনো ফিল আপনি কোনো সময় পেয়েছেন? অবশ্যই, আমাদের তো এরকম অজস্র কাজে যার এফেক্ট আমাদের উপর আসছে। একটু শুনে, মানে কাজ করতে গেলে তোমার উপর এফেক্ট করবে, যে তুমি হয়তো তোমার মাথা গরম করে দিল, তোমার পরিবেশ ডিস্টার্ব করে দিল, বাড়ির মধ্যে অশান্তি লাগিয়ে দিল, কোনো কারণ নেই, অশান্তি শুরু হয়ে গেল। এবার এটার কি ব্যাখ্যা আছে? এবার যে জ্যোতিষ সে তো জানে কেন হচ্ছে, কিন্তু জেনারেল পাবলিক বাড়ির যারা আছে তারা তো বুঝবে না, তারা ভাববে যে এটা, তারা তো তাদের মতো আচরণ করতে থাকবে। এবার জ্যোতিষকে যখন বুঝতে শিখবে তখন তারাও একসময় ঠান্ডা হয়ে যাবে, ভাববে না এটা এই কারণের জন্য হচ্ছে, চেপে যাওয়া উচিত। জ্যোতিষ সাবজেক্টটা করা মানে অনেকটাই সোজা, কিন্তু তন্ত্র অনেক কঠিন। কারণ যখনই কাউর আমি সমাধান করতে যাব, আমার পেছনের কাপড়টাও খুলে যেতে পারে। কারণ কি, আমাকে যখন তখন আমাকেও ফেলে দিতে পারে মা কাদার মধ্যে। একটা বলছেন আছে সেটব্যাক, একটা হয় অবশ্য আছে না। এই কি, আমি মাঙ্গলিক কাটাতে গেলাম, আমার মাঙ্গলিকের এফেক্ট আমার না থাকলে মাঙ্গলিক কাটাতেই পারবো না। আচ্ছা, বিয়ের আগে যে কলা গাছের সঙ্গে বিয়ে দিতে হয়, বিয়ে যে কলা গাছের সাথে দেয় ওটা আছে বটে, কিন্তু বাস্তবে আমি এগুলো করিয়ে দেখেছি, এগুলো খুব একটা কাজের হয় না। অনেকে আবার নারায়ণ শিলার সাথে দেয়, অনেকে শিবলিঙ্গের সাথে দেয়, কিন্তু বাস্তবে ওইটা অতটা কার্যকর হয় না। সবচেয়ে ভালো হয় ধরো কারোর বিয়ে ঠিক হয়ে যদি ভেঙে দেওয়া যায়। আচ্ছা, বুঝতে পারবো ওইটাই প্রথম স্বামী ছিল, চলে গেছে, এরকম হয়েছে অনেকের জীবনে আছে। একটা প্রথম ছেলেটার সাথে একটা এমন একটা সম্পর্ক, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয়ে গেছে, কিন্তু কোনো কারণে বিয়ে হলো না, মানে ও বেঁচে গেল, ও বিয়ে হলো, ওই সংসার হতো না। বুঝতে পারছি। এটা তো একবারে লজিক, এই দিক ওদিক করা যাবে না, মানে পুরো একদম ফর্মুলা বলছে, একবারে ফর্মুলা, এর বাইরে হতে পারেই না। না, আমাদের অনেক মাঙ্গলিক ভাই বোনেরাও দেখছে এই প্রোগ্রাম, তো তারা যাতে মনের দিক থেকে ভেঙে না পড়ে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভাঙার কিছু নেই এই ক্ষেত্রে। মাঙ্গলিক যাদের প্রত্যেকের উচিত হচ্ছে আগে মাঙ্গলিক দোষটাকে ঠিক করে নাও। আচ্ছা, এটাকে দোষ মানে কি, আমি দোষ আছে, দোষের 100 ভাগ দোষ আছে, আমি 100 ভাগকে অন্তত 75 ভাগ আমি ঠিকঠাক করতে পারি, কিন্তু 25 ভাগ এফেক্টও আমাকে নিতে লাগবে। 100 ভাগ ঠিক করা যায় না, একদমই তাই। ভগবানও করে না। নিজের কৃষ্ণের লাইফ দেখে নাও, সবই দেখা যায়। মানে সেটা রামায়ণের সীতাকেও মর্তে প্রবেশ করতে হয়েছে, দেখাচ্ছে আমিও এর বাইরে নয়। আর এইসব বানানো গল্প তো, যে পুরো একবারে ঠিক করা যায়, সব মুছে দেওয়া যায়, ওগুলো ব্যবসা করার কথাবার্তা। তা আমি ওই ধরনের জ্যোতিষও না, ওই ধরনের তান্ত্রিকও না। আমি চেষ্টা করি অন্তত ঠিক রুটটা দেখানো। দুবেলা পূজা আর্চা এগুলো কতটা মানুষের জীবনে প্রভাব ফেলে? বিশাল এফেক্ট ফেলে। প্রথমত যখনই সে নিষ্ঠাবান বা নিষ্ঠাবতী হবে, অর্থাৎ ঈশ্বরের প্রতি আনুগত্য থাকবে, তার প্রথমেই বৃহস্পতি শুক্র তার ফলে চলে আসবে। বৃহস্পতি দেবগুরু, দৈত্যগুরু হচ্ছে শুক্র। তা দুই গুরু একটা ফেভারেবল ফল দেবে। যখন দুই গুরু একটা ফেভারেবল ফল দেবে, 9টা গ্রহ তো তা গুরুদের কথা শোনে, অন্য অন্য গ্রহরা তো গুরুদের কথা শোনে। যতই খারাপ হোক অন্তত একটা ব্যালেন্সে চলবে। তার মানে বলছেন কোনো নাস্তিক মানুষই জীবনে সফল হবে না? না, নাস্তিক মানুষ, আমি নাস্তিক বলতে আগে বুঝতে হবে কি নাস্তিক মানে। তার হয়তো কোনো একটা ভিউ আছে, অস্থি নাস্তিক, যে নিজেকেই মানে না, বিশ্বাস করে না, সে হচ্ছে নাস্তিক। মানে আমি যদি মনে করি
যে আমি নিজেকে বিশ্বাস করি, তাহলে আমি নাস্তিক নয়, আমি আস্তিক। নিজেকে তো আমরা প্রত্যেকেই নিজের অস্তিত্বটা বিশ্বাস করি। তুমি যদি নিজেকে বিশ্বাস করো তুমি নাস্তিক হতেই পারো না, এটা মিথ্যা কথা বলছে। সে ভাবছে সে নাস্তিক, ঈশ্বর না মানলেই নাস্তিক। কে বলছে? তুমি তোমার অন্তরে যিনি বসা আছেন আত্মা, তাকে মানছো, তাকে বিশ্বাস করছো, তার মানে তুমি নাস্তিক নও। ও তো সেই সেন্স নেই যে ভেতরে যিনি আছেন তিনি সেই পরমাত্মা বসা আছে, প্রতিটা সর্বভূতেই তো তিনি বসা আছে ক্ষুদ্র ক্ষুদ্র রূপে, আত্মা রূপে ক্ষুদ্র ক্ষুদ্র রূপে বিরাজ করছে, পরমাত্মাই বিরাজ করছে আত্মা রূপে ক্ষুদ্র ক্ষুদ্র রূপে। এবার এটাকে বুঝলে তখন আনন্দ, এটাকে না বুঝলেই দুঃখ। সর্বভূতে তিনি আছে, একটা কুকুরের মধ্যেও ঘুরছে, আমরা কি ওই অনুভব করি? যখন তখন একটা কুকুরকে মেরে দিচ্ছে, গরম জল ছুঁড়ে মারছে, যা খুশি করছে, কিন্তু সত্যি কি করা যায়? এবং এরও বলছেন যে এর একটা নেগেটিভ সাইড ডেফিনেটলি আছে, অবশ্যই রিটার্ন আছে, তার জন্য রিটার্ন গিফট আছে, অবশ্যই রিটার্ন গিফট আছে। এই জন্য সবাইকে সর্বতোভাবে সর্বজীবের প্রতি প্রেম থাকবে, জীব সেবাই শিব সেবা। হ্যাঁ, সর্বজীবের প্রতি। এখানে জ্যোতিষে এমন একটা সাবজেক্ট, জ্যোতিষ বা তন্ত্র এমন একটা সাবজেক্ট, সারা ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুকে ইনভলভ করা যায় এর মধ্যে। আর এমন একটা আলোচনা, যে আলোচনাটা শেষ নেই, সমুদ্র সমান আলোচনা। এটা একদিনের এক ঘন্টার সাবজেক্ট নয়। আচ্ছা, আমাকে যদি একটু বলেন, সেটা হচ্ছে আমাদের কীরকম খাদ্যাভ্যাস থাকা উচিত? মানে খুব আমিষ জাতীয় খাবার কি আমাদের সত্যি জীবনধারায় বা জীবনশৈলীতে কি এফেক্ট করে? দেখো, খাদ্য হিসাবে তো একটা এফেক্ট করেই। কারণ হচ্ছে আমরা যদি গীতা থেকে খাদ্য অভ্যাস দেখি, বা শাস্ত্রের গীতাকেই বেশি জায়গাটা সবাই এখন দিচ্ছে, সেই ক্ষেত্রে খাদ্যের 3 প্রকার আছে: সাত্ত্বিক, রাজসিক, তামসিক খাদ্য। সাত্ত্বিক খাদ্য মানে যেই খাদ্য সহজেই তোমার শরীর নিতে পারবে, সেটা হচ্ছে সাত্ত্বিক খাদ্য। মানে আমি ভেজ ধরে নিতে পারি, বা ফলাহার, যেটা ফলাহার, বা তুমি ভেজ, যেই খাবারটা তোমার সহজ পাচ্ছ, সহজেই তুমি প্রকৃতির থেকে পাবে, সহজেই শরীর নিতে পারবে, এটা হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, এটা হচ্ছে সাত্ত্বিক আহার। তারপরে হচ্ছে রাজসিক মানে যেই খাবারের মধ্যে একটু ঝাল, একটু টক, একটু নোনতার প্রভাব বেশি থাকবে, এই খাবারটা হচ্ছে রাজসিক খাবার, স্পাইসি খাবার। হ্যাঁ, অনেক এখনকার বেশিরভাগ লোকদের মধ্যেই দেখবা এইরকম খাবারের প্রবণতা আছে। রাজসিক খাবার মানে কি, তার মধ্যে রাজার মতো গুণ তৈরি হবে, যুদ্ধ ভাব, অ্যাগ্রেসিভ ব্যাপারটা, এই ব্যাপারটা থাকবে। ঠিক আছে, সাত্ত্বিক বা যখনই সাত্ত্বিক আহার সে গ্রহণ করবে, তার মধ্যে সকলকে ব্যালেন্স করার একটা প্রবণতা, মানে সবাইকে নিয়ে একটা ব্যালেন্স করার টেন্ডেন্সি বা প্রবণতা চলে আসবে। তাহলে সাত্ত্বিক আহার রাজসিক আহারের অনেক ডিফারেন্স। আবার যদি তামসিক আহার, যেই সব আহার দেখো অনেকে আছে শুটকি মাছ খায়। তামসিক এই কথাটার মানে? তামসিক মানে যেই খাওয়া, যা হচ্ছে তামস, অর্থাৎ অন্ধকার থেকে আসছে। আমি যত ধরনের যেই সব খাবারকে মানে আমার শরীর চট করে নিতে পারবে না, যা খেলে আমার শরীরে দুর্গন্ধ আসতে পারে, শরীরের মধ্যে অলসতা আসতে পারে, শরীরের মধ্যে আনচান করতে পারে, বা কোনোভাবে শরীর এফেক্ট করতে পারে, সেই খাবারটাই হচ্ছে তামসিক খাবার। সেই সব খাবার বর্জন করা উচিত আমাদের। এবার এরকম অনেক খাবার আছে যেগুলি এখন মানুষ খায়, এগুলি খাওয়া, যেমন এই যে পিৎজা, এগুলো অনেক দিনের মাংস ওইভাবে রেখে রেখে দেয়। তাই ওইটা যখনই খাচ্ছে, তোমার কি মনে হচ্ছে ওরা তো আসরিক খাবার খেয়েছে? তামসিক খাবার ওষুধদের খাবার। আচ্ছা, ওষুধদের খাবার মানে ওষুধটা কি করে? মারামারি, লাঠালাঠি, কাটাকাটি, ফাটাফাটি, যা খুশি করে। তা যা খুশি হচ্ছে এই জন্য। তার মানে এই যে মানুষ এত আজকে খিটখিটে হয়ে যাচ্ছে, বা অল্পতেই রেগে যাচ্ছে, খিটখিটে মনুষ্যত্বটাই তো চলে গেছে, কারণ খাবারটাই তো ভুল খাচ্ছে। ঠিক কথা। যখনই খাদ্য অভ্যাস ঠিকঠাক হবে, তার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। না, এইটাও আবার একটা কথা যে আমাদের তন্ত্রশাস্ত্র অনুযায়ী আবার এটা একটা কথা যে জগতে নিরামিষ বলে কোনো খাবার হয় না। কেন? এইটা প্রশ্ন করেছিল শিবকে পার্বতী, যে জগতে নিরামিষ আমিষের ব্যাপারে। সেই ক্ষেত্রে শিব বলেছিলেন যে জগতে নিত্যং আমিষং নারীণং নিত্যং আমিষং বারিণী মেদিন্নৎপতে উৎপত্ততে শস্যং কথং দেবী নিরামিষং। অর্থাৎ জগতে যত নারী আছে, নারী মাত্রেই হচ্ছে আমিষ। অর্থাৎ তুমি বিয়ে করেছো মানে তুমি আমিষ খাও প্রতিদিনই।
নিত্যং আমিষং বাড়িনি, অর্থাৎ জল মাত্রেই আমিষ। কারণ কি, জলে চরা সর্বে, জলের মধ্যে সবসময় জলচররা বাস করে, মাছ বাস করছে। গঙ্গার জলে পূজা হচ্ছে, তাহলে গঙ্গার জলে কি মাছ নেই? অবশ্যই। তাহলে ওই আমরা তো যদি আষ্টে জল সেটা নিরামিষ হচ্ছে, তাহলে ওটা কি করে পূজায় লাগছে? যুক্তি আছে, তুমি যুক্তি ছাড়া কোনো কথা নেই। তাহলে কিন্তু তবুও তো মানুষের পুজোর দিনটা একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করে, উপোস করে। এবার কি সাত্ত্বিক আহার, এই যে বললাম এইমাত্র সাত্ত্বিক, এখানে সাত্ত্বিকের উগ্র কিছু, একটা হচ্ছে উগ্র আহার, একটা হচ্ছে সাম্য আহার। সেই দিনটা সাম্য আহার করতেই পারে। নিরামিষ যদি মাংসকেও তুমি মায়ের কাছে নিবেদন করে তুমি যদি ওটাকে প্রসাদ স্বরূপ খেতে পারো, ওটাও সাত্ত্বিক আহার হয়ে যাবে। সেই জন্যই কি মা কালীর ভোগে মাছ থাকে? মাছ থাকে, কিন্তু মাছ ওইভাবে এমনইভাবে হয় যে তোমার ওইটা খেলে আনন্দ লাগবে, তোমার রাগ হবে না, বা তোমার মধ্যে তেজ আসবে, মায়ের তেজটা তুমি পাবা। আচ্ছা, উপবাস করাটা কতটা দরকার? অবশ্যই দরকার। এখনকার যা চারদিকে যা সময় চলছে, প্রত্যেকেই অনেক বড় বড় মাপের চেহারা তৈরি করে ফেলছে। এবার তার মধ্যে খাবারের কোনো বিরাম নেই। প্রথমত আগে মানতে লাগবে, তোমার যতক্ষণ না পেট কিছু চাইবে তুমি শরীরে দিতে পারবে না। এটা যখনই দেবে, ধরো তোমার খিদে নেই, অথচ তুমি খেয়ে ফেললে, বুঝতে হবে তোমার এক্সট্রা খাবার গেল দিয়ে। তোমার এখন শরীর চাইছে যে আমার সব খিদে পেয়েছে, ওই সময় খাওয়ার দরকার, ঠিক আছে? এবার উপবাস করলে কি হবে? উপবাস করলে একটা দিনের জন্য পুরো শরীরের অর্গানগুলো রেস্ট পায়। হ্যাঁ, মানে এটা সায়েন্টিফিক্যালি এটা তো একটা বিরাট বড় জায়গা আছে, বিশাল জায়গা আছে না, কারণ শরীর নিজেকে নিজে রিকভারি করতে পারে, রিকভারি করে, ফলে একটা বিশাল জায়গা হয়। ফলে এর কোনো ইসে নেই। এটাকে অবশ্যই প্রত্যেককে করা উচিত। অন্তত সপ্তাহে একটা দিন করতেই পারে, মাসে 4টা দিন, এমন কিছু ব্যাপার না। কোনো এরকম কি মন্ত্র আছে যা পাঠ করলে আমরা ডেইলি লাইফে একটু বেশি ভালো থাকতে পারি? করতেই পারি। যেমন যদি আমরা কৃষ্ণকে মানি, কৃষ্ণ এমন একজন দেবতা যিনি এতটাই উদার ছিলেন, বা বিষ্ণু এমন একজন দেবতা যিনি এতটাই উদার ছিলেন, যার কথা মনে করলে আমার চোখে জল চলে আসে। তা তিনি তার বুকে এসে ভৃগু ঋষি পদাঘাত করল, অথচ তিনি সেই পাটা নিয়ে, আহারে এত মানে আমার এই কঠিন বক্ষে এরকম কোমল পা দিয়ে কে মারল, কত লেগেছে, তার পায়ে কাপড় দিয়ে বুলিয়ে দিচ্ছে। এই হচ্ছে বিষ্ণু। তার মন্ত্র, তাকে স্মরণ করা বা তার মন্ত্র জপ করা, ঠিক আছে? নমো ভগবতে বাসুদেবায়, মানে শ্রীকৃষ্ণের মন্ত্র। শ্রীকৃষ্ণের বলতে পারো, বিষ্ণুর বলতে পারি, একই ব্যাপার। মন্ত্রটা যদি আরেকবার একটু পরিষ্কার করে আমাদের দর্শকদের জন্য বলো। নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। কতবার করে? এমনি একটা, যখন বাড়িতে থাকবেন একটা সময় একটা আসনে বসে করতে হবে। এটা চলতে ফিরতে ওইভাবে করতে বলবো না, চলতে ফিরতে মহামন্ত্র নাম জপ করাই ভালো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা হচ্ছে মহামন্ত্র। কিন্তু এই বিশেষ যে বললাম নমো ভগবতে বাসুদেবায়, এখানে নারীদের মানে আমাদের বৈদিক শাস্ত্র নারীদের একটা জায়গা থেকে একটু দূরে রেখেছে, তান্ত্রিক শাস্ত্রে আবার এটা হয়নি। যেমন ওং ব্যবহার করতে না করেছে মেয়েদের বৈদিক শাস্ত্র, কিন্তু তান্ত্রিক শাস্ত্রে বলছে সবাই ওং উচ্চারণ করতে পারে, কারণ মেয়েদের কতটা ক্ষমতা এখানে দিয়েছে, বোঝাতে পারলাম। ফলে এবার কেউ যদি মনে করে তার সেই ওং মানে কি, ওং উচ্চারণ করা মানে তোমার মধ্যে 9টা গুণ থাকবে ব্রাহ্মণের মতো, তবেই তুমি ওং উচ্চারণ করার মতো তোমার মধ্যে জায়গা আছে। এবার তুমি যদি সেটা মনে হয় না বাবা ব্রাহ্মণের মতো আমার সেই গুণ নেই, তাহলে তুমি নমো ভগবতে বাসুদেবায়। আর যদি কেউ মনে করে ওম নমো ভগবতে বাসুদেবায়, এটাও করতে পারে। ঘরে যাতে সবসময় পজিটিভ এনার্জি থাকে, এই জন্য বাস্তু মতে ঘরের মধ্যে কোন 2-3টে জিনিস একটু মেনটেন করা উচিত? প্রথমত হচ্ছে বাস্তুতে কোনো নেগেটিভ পার্টকে আনা যাবে না বাইরের থেকে। আমরা যখনই একটা বাস্তু, টোটাল বাস্তু যদি আমরা হিসাব করি, মানে একটা ধরো একটা বাড়ি যদি 4টা টোটাল একটা 4 কোণ যদি হিসাব করি, তাহলে 4 কোণের ঈশান কোণটা হচ্ছে বাস্তুদেবের মাথা। আর একবারে হচ্ছে যদি
ঈশানের নৈঋত কোণে হচ্ছে দুটো পা গিয়ে ঠেকেছে, আর দুটো হাত একটা বায়ু কোণে একটা অগ্নিকোণে আছে। তাহলে এই যে টোটাল বাস্তুর মধ্যে বাস্তু পুরুষ বলে একে। তাহলে এই বাস্তু পুরুষের মাথার মধ্যে কেউ পায়খানা বাথরুম করলো, তোমার কি মনে হচ্ছে তার বাড়ির কি অবস্থা হবে? এটাই নেগেটিভ ভাই। নেগেটিভ কিভাবে আসছে বুঝতে পারছো? সে তার জ্ঞানই নেই যে এখানে মাথা, দেবতার মাথা থাকে, সে ওর মাথার উপরেই পায়খানা বাথরুমটা তৈরি করলো সুন্দর করে, প্রতিদিন তার উপরে পায়খানা করছে। তোমার মনে হচ্ছে দেবতা তাকে আশীর্বাদ দেবে? এগুলোকে দেখা উচিত। টোটালটাই নষ্ট করে দেবে, সে কিছুই করতে পারে না। তার লাইফে তার যে বাবা আছে, মা আছে, মানে যারা সিনিয়র ঘরের মধ্যে, আগে প্রথমে তাদের পাগল বানিয়ে দেবে।